আমার বউই তো। তোর বউয়ের গুষ্টি কিলাই, কোনো একটা সুযোগ পাইলেই আমি চলে যাব দূরে, কোথাও তুই আমাকে পাবি না, কখনোই না। আচ্ছা, এত ভাবতে হবে না। আমি যাচ্ছি বাইরে, বেশিক্ষণ থাকতে পারবো না কিন্তু তোমাকে ছাড়া। ঢং দেখো, আমাকে ছেড়ে কি আফ্রিকা যাচ্ছেন? এমন ভাবে বলছেন যে। না, বউ ছাড়া থাকতে পারবো না, এটা বুঝালাম তোমাকে। আচ্ছা যাই আমি, দ্রুত শাড়িটা পরে নাও। চলে গেল শুভ্র, বাহিরে ইচ্ছে না থাকা সত্ত্বেও। শাড়িটা কোনো রকম পরলাম, শাড়ি পরেছি বললে ভুল হবে, গায়ে পেঁচালাম মাত্র। আমি তো শাড়ি পরতে পারি না, সব সময় আম্মু পরিয়ে দিত। শুভ্রকে রুমে আসতে বললাম, আমাকে দেখে হা করে তাকিয়ে আছে। এটা তুমি কি করেছো? এটা কি শাড়ি পরা বলে নাকি? দাও আমি ঠিক করে দিই। এই, না না না, আপনি আমাকে ছুবেন না, আমি নিজেই তো ঠিক করে নিতে পারবো। আর আপনি শাড়ি পরানো পারবেন কি করে? কখনো কি কাউকে পরিয়ে দিয়েছেন নাকি? হুম হুম। না, তোমাকে পরিয়ে দেবো বলে ইউটিউব দেখে দেখে শিখেছি। আসো কাছে, ঠিক করে দেই। না না, এইটা হবে না। এটা বলে আমি সারা রুম এক প্রকার দৌড়াচ্ছি, উনি যেন আমাকে ধরতে না পেরে উনিও আমার পিছনে লেগে আছে। শাড়ি পরে তো হাঁটাই যায় না, দৌড়ানো তো অসম্ভব, তাও যেতটুকু পারছি আর কি। কিন্তু শেষ রক্ষা আর হলো না, শাড়ির মধ্যে পা লেগে বিছানায় পড়ে যায়, উনিও আমার উপর এসে পড়ে। এখন কি করবা কলিজা? আমি ওনার মুখের দিকে তাকিয়ে আছি, আজ অন্যরকম লাগছে, কেন জানি প্রেমে পড়তে ইচ্ছে করছে। কিন্তু আমি তো চাই না আমার এমন অনুভূতি হোক। উনি আমার পেটে স্লাইড করে কুচির ভিতরে হাত দিয়ে বলে, এখন শাড়ি খুলে ফেলি, এতক্ষণ যে আমাকে কষ্ট দিলে এটার পানিশমেন্ট। শুভ্রের স্পর্শে আমি কেঁপে উঠলাম। শুভ্র আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ধাক্কা দিয়ে ফেলে দিয়ে উঠে বসলাম। শুভ্র বেডের সাইডের পিছনে বালিশ দিয়ে আছোয়া হয়ে বসে আছে। আমাকে টেনে শুভ্র বুকের ভিতর নিয়ে যেয়ে বলতে শুরু করে, জানো না, সকালে যখন মাহিমকে তোমাকে ওইভাবে দেখেছি, তখন তোমাকে অনেক কিছু বলেছি, মাথা ঠিক ছিল না। ওই টাইমে বিয়েটা ছাড়া আমার হাতে অন্য কোনো অপশন ছিল না। পাগলের মতো লাগছিল তোমাকে ওইভাবে দেখে। আমি জানি তুমি এমন না, তাও ওর আগে অনেক কথা শুনিয়েছি। সরি না, ভুল হয়ে গেছে আমার। সবাই তোমাকে অনেক কথা শুনিয়েছে, এটা আমি জানি। শুভ্র তাকিয়ে দেখে অহনা ঘুমিয়ে পড়েছে। তাহলে কি অহনা কথাগুলো শুনেনি? ঘুমন্ত অহনার মিষ্টি মুখের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আজকে প্রথম দেখা হলো তাদের। রাত প্রায় 4টা। অহনার নড়তে অসুবিধা হচ্ছে, তাই ঘুম ভেঙে গেল। উঠে দেখে শুভ্র এখনো তাকিয়ে আছে। আপনি ঘুমাননি? আর এতক্ষণ কি আমাকে এভাবে বুকে জড়িয়ে রেখেছেন? জান পাখি, আমি মন ভরে তোমাকে দেখলাম, এভাবে তোমার দিকে অনন্তকাল চেয়েও থাকতে পারবো। রোমান্টিক আলাপ বাদ দিয়ে আমাকে বাসায় নিয়ে আসেন, বাসে যাব আমি। আচ্ছা চলো। এই বলে কোলে তুলে নিয়ে গাড়িতে বসালো। বাসার সামনে যাওয়ার পর আমি গাড়ি থেকে নেমে চলে যেতে লাগলাম। শুভ্র আমার দুহাত গায়ের সাথে চেপে ধরে কিছুক্ষণ তাকিয়ে থেকে আলতো করে কপালে চুমু দেয়। ছাড়ুন তো, বাসে যাব। যাও, আমাকে কল দিও বাসায় গিয়ে, না হলে দেখবা কি অবস্থা করি। আমি পিছনের দিকে না তাকিয়ে চুপ করে বাসায় ঢুকলাম। আম্মু রুমে গিয়ে দেখলাম আম্মু উঠলো নাকি, না, সবই ঠিক আছে। রুমে গিয়ে শাড়িটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম। সকালে আম্মু ডাকতেছে। কি হয়েছে তোর? আজকে এত বেলা করে ঘুমাচ্ছিস? ঘুম থেকে উঠে দেখলাম অফিসের সময় হয়ে গেছে। আরে আম্মু, কিছু হয়নি। উঠে দেখ, অনেক বেলা হয়েছে। অফিসে যাবি না আজকে? যাবো মা, আর একটু ঘুমাতে দাও। আজকে মনে হয় আর যাওয়া হবে না তোর। ধপ করে উঠে বসলাম, ঘড়ির দিকে তাকিয়ে দ্রুত রেডি হয়ে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে তো আমি হয়ে দাঁড়িয়ে আছি। সবাই ম্যাম বলে ডাকছে, সবাই শুভেচ্ছা জানাচ্ছে। কিছুই বুঝলাম না, হনুমানটা কি সবাইকে বলে দিল নাকি? তাহলে আজকে খবর আছে বজ্জাত শুভ্রটার। কি রে অহনা, বিয়ে করলি আর আমাদের বললি না কেন? রিনি, তুই কোথা থেকে শুনলি আমি যে বিয়ে করলাম? এটা তো আমি বিয়ের আগেও জানতাম না, তোকে কি বলবো রে? কি বলিস এগুলো তুই? তুই জানতি না মানে? মানে কি? আরে কিছু না, এটা বলে চলে আসলাম কেবিনে। কেবিনে ঢুকে দেখলাম শুভ্র কেবিনে নেই। কোথায় গেল শুভ্র? এমন সময় তো কোথাও যায় না, আমাকে বলেও গেল না। হঠাৎ কেবিনে দেখলাম শুভ্রর আগমন ঘটলো। আই, আপনি কোথায় চলে গেলেন আমাকে না বলে? কোথাও যায়নি, কালকে রাতে ঘুমাইনি তো, তাই একটু লেট হয়ে গেল। আমাকে মিস করছিলে নাকি? আমি আপনাকে মিস করতে যাবো কেন? হাহ,
সবাইকে বিয়ের ব্যাপারটা বললেন কেন? এখন যদি কেউ আম্মুকে বলে দেয় আমার কি অবস্থা হবে আপনি বুঝতে পারছেন? এসব বাদ। তোমাকে আমি বলেছিলাম না বাসায় পৌঁছে আমাকে কল দিবে? কাছে আসতে আসতে বলল, আপনি এভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? মনে ছিল না। আমার বউয়ের দিকে আমি এগিয়ে যাব তোমাকে বলতে হবে? মনে ছিল না মানে কি? মানুষের হাত জানো কয়টা? আমি কি ক্লাস 1-এর বাচ্চা নাকি? মানুষের হাত দুটো। না, মানুষের হাত 3টি। ডান হাত, বাম হাত আর একটা অজুহাত, যেটা তুমি আমাকে এখন দেখাচ্ছ। আমি সত্যি বলছি মনে ছিল না, সরি। কালকে আমি অফিসে আসবো না। কেন, শ্বশুর বাড়ি যাবে নাকি? জানো, আমার মা তোমাকে দেখলে অনেক খুশি হবে। বলে দিচ্ছি সবাইকে, বিয়ে করে ফেলেছি। না, আগামীকাল আমি ভার্সিটিতে যাব। আপনি চাচ্ছেনটা কি বলুন তো? সবাইকে কেন জানিয়ে দিয়েছেন? এতে যদি আমার সমস্যা হয়? জানিয়ে দিয়েছি কারণ আমি চাই না আমার বউয়ের উপর কেউ খারাপ দৃষ্টি দিক। কোনো সমস্যা হবে না, সব সময় আমি তোমার সাথে আছি। আচ্ছা, কাজ করি এখন। কি কাজ করতে হবে বলো? আমার কপালে আলতো করে চুমু দিয়ে শুভ্র চেয়ারে বসতে বসতে বলল, কোনো কাজ নেই তোমার, আমার সাথে রোমান্স করো, এতেই আমি খুশি। বজ্জাত হনুমান একটা! তোরে আমি বটগাছের মগডাল থেকে ধাক্কা মেরে ফেলে দিতে পারলে আমার মনটা শান্তি হতো। মনে মনে এগুলো বলে আমার মনটাকে একটু শান্ত করলাম। কি ভাবছো বউ? লজ্জা পাচ্ছ কেন? আমি তো তোমারই। আমি শুধু শুনছি এসব, আমার কাছে স্বাভাবিক হয়ে গেছে এসব শুনতে শুনতে। পরের দিন ভার্সিটিতে যাওয়ার পর সবার সাথে কথা হলো। হঠাৎ পেছন থেকে কে যেন ডাকছে। পেছনে ফিরে দেখলাম জিহাদ। জিহাদকে দেখে তো আমি বেশ ভয় পেয়ে গেলাম। এটা আবার আমার সাথে কথা বলতে এসেছে। শুভ্র দেখতে পেলে তো আমাকে শেষই করে ফেলবে। তাই আমি জিহাদকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলাম। কিন্তু কপালে দুঃখ আছে, এই জন্যই দৌড়ে আমার পেছন পেছন এসে আমার পথ আটকায়। আরে অহনা, তোমাকে আমি কত খুঁজেছি, তুমি এতদিন কোথায় ছিলা? আমার পথ আটকাবেন না, যেতে দিন আমাকে, না হয় আমার সমস্যা হবে, সাথে আপনারও। তুমি কি কোনোভাবে শুভ্রকে ভয় পাচ্ছ? আমি কিন্তু কাউকে ভয় পাই না। আর তুমি শুভ্রকে ভয় পাচ্ছ কেন? আমি আছি তো। আপনারা ওই দিনও আমার জন্য শুভ্রের হাতে মার খেয়েছেন, আবারও এই কথাগুলো বলেন কিভাবে? সরে দাঁড়ান। তোমার জন্য আমি একবার কেন 1000 বার মার খেতে পারি। তুমি আমাকে বুঝতে চাও না কেন অহনা? আমি বাম দিকে তাকাতে দেখি শুভ্র দাঁড়িয়ে সব শুনছে আর রাগী দৃষ্টি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে এগিয়ে এসে হাত ধরে টানতে টানতে গাড়ির ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ব্যথায় চিৎকার দিয়ে উঠি, কিন্তু আমার চিৎকার শুভ্রর কান পর্যন্ত যাচ্ছে না। গাড়ি চালাচ্ছে পাগলের মতো, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। হঠাৎ একটা জায়গায় গাড়ি থামলো। দেখলাম শুভ্রদের বাসায় নিয়ে আসছে। হাত টানতে টানতে বাসার ভিতরে নিয়ে যায়। শুভ্রর মা আমাকে দেখে শুভ্রর পিছনে আসছে আর জিজ্ঞাসা করছে কি হয়েছে। কিছু না বলে একটা রুমে আমাকে নিয়ে এসে দরজা অফ করে দেয়। বাহির থেকে সবাই ডাকছে, কিন্তু কারো কথা শুভ্রর কান পর্যন্তই যাচ্ছে না। এতক্ষণ একটা জায়গায় বসেছিল, হঠাৎ উঠে এসে আমার মুখ চেপে ধরে বলে,